স্টার্ট করলাম। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি, কি বলো? হ্যালো। জি স্যার, শুরু করে দেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তো তার আগে ওয়েলকাম টু লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ক্লাস। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বিবিএ প্রফেশনাল থার্ড সেমিস্টারের জন্য। আমাদের চ্যাপ্টার হচ্ছে 4। চ্যাপ্টারের নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। এর আগে আমরা আলোচনা করেছি অনেক থিওরি। আজকে যে সকল বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে টপিকস টু বি ডিসকাসড। কি কি আমরা আলোচনা করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখনো যারা জয়েন করো নাই দ্রুত জয়েন করে নাও, অনেকেই জয়েন করছে। তো তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ এবং আমার স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা? কেউ একজন ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে লেখা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের প্রথম আজকে যেটি আলোচনা করব সেটি। তো আমার মনে হয় আরেকটু ওয়েট করতে হবে, কারণ অনেকেই জয়েন করছো, অনেকে এখনো জয়েনিং এ আছে। আর একটু ওয়েট করে শুরু করি, দেখি আর কে কে জয়েন করতে পারে আমাদের সাথে। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের যদিও এই যে তোমার ভালো মন্দ জিজ্ঞাসা করা এগুলা শেষ হয়েছে, আমরা এখন অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি। তো দেখো, স্ট্যান্ডার্ড ডিভিশনের নাম তোমরা আগে শুনেছো কিনা আমি জানি না, তবে না শুনলেও ভালো, না শুনলে আরো ভালো। স্ট্যান্ডার্ড ডিভিশনের বাংলা হচ্ছে পরিমিত ব্যবধান বা বিচ্যুতি। পরিমিত, স্ট্যান্ডার্ড তো আমরা বুঝি সবাই, আর হচ্ছে ডেভিয়েশন মানে হচ্ছে কি বিচ্যুতি, ব্যবধান বা পার্থক্য। কোনো দুটি জিনিসের মধ্যে যখন পার্থক্য দেখা দেয় তখনই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝি। আর পার্থক্য যত বেশি হয়, দূরত্ব যত বেশি হয়, তত রিলেশনটা কি হয়, ব্রেকআপ হয়ে যায়। সুতরাং এখানে একটা ঝুঁকির সম্ভাবনা আছে, ঠিক আছে? তো যার কারণেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতেই কিন্তু ঝুঁকি পরিমাপ করাকে বোঝায়। আমি মনে হয় ভালোভাবে বোঝাতে পেরেছি যে যত দূরে সরে যাবে পার্থক্যটা যত বেশি হবে, তত বেশি ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হবে। তো এই যে ঝুঁকির সম্ভাবনাটা সৃষ্টি হয়, সেটি কতটুকু ঝুঁকি হতে পারে সেটা আমরা নির্ণয় করব হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন একজন ব্যক্তি, তার নামটা অনেক সুন্দর, নামটা হচ্ছে কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসন ইনি সর্বপ্রথম ইন্ট্রোডিউসড করেছিলেন দ্য কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন 1893 তে। 1893 সালে সর্বপ্রথম কার্ল পিয়ারসন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটি পরিচিত করিয়েছিলেন আমাদের সাথে। তো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেজার্স অফ ডিসপারশন and widely used in many statistical formula. অনেক স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলাতে এটি ব্যবহার করা হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঝুঁকি পরিমাপের একটি মাধ্যম। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এটাকে অন্য নামে কি বলা যেতে পারে? ইটস অলসো কল্ড রুট মিন স্কয়ার ডেভিয়েশন। কি বলেছি? রুট মিন স্কয়ার ডেভিয়েশন। এটা কেন রুট মিন স্কয়ার ডেভিয়েশন বলা হচ্ছে? যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলার মধ্যে রুট ওভার রয়েছে এবং এই রুট ওভারের ভিতরে আমরা কাজ করি হচ্ছে মিন নিয়ে। মিন মানে হচ্ছে কি গড়, গড় নিয়ে আমরা কাজ করি, এই জন্য এটাকে বলা হচ্ছে রুট মিন স্কয়ার ডেভিয়েশন। আচ্ছা, তো আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পজিটিভ স্কয়ার রুট অফ অ্যারিথমেটিক মিন, the square of the deviation of the given observation
from their arithmetic mean, standard deviation is denoted by the Greek letter sigma. এই যে একটি লেটার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিক লেটার। এই গ্রিক লেটারকে আমরা প্রকাশ করছি হচ্ছে কি দ্বারা? সিগমা দ্বারা। আচ্ছা, যার কারণে আমাদের এখানে আমরা তাহলে কি বুঝলাম? যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পজিটিভ স্কয়ার রুট অফ অ্যারিথমেটিক মিন, the square of the deviation of the given observation from their arithmetic mean। তার মানে বলছে যে গাণিতিক গড়টাকে যখন আমরা রুট ওভার করি তখন যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা আমি বলেছি কি পরিমাপ করা হবে? ঝুঁকি, রিস্ক পরিমাপ করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? গ্রিক লেটার সিগমা দ্বারা, SIGMA, সিগমা, গ্রিক লেটার সিগমা দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পুরোটা না লিখে শুধু যদি এই লেটারটা লিখতে পারি তাহলেও কিন্তু আমরা বুঝবো যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং যেটাকে বলা হচ্ছে কি সিগমা। আরেকটি কথা এখানে বলতে হবে, যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা আছে আমরা পরবর্তীতে দেখাবো, সেই ফর্মুলাটার উপর আমরা বলছি কি রুট থাকে, রুট ওভার থাকে। যদি রুট ওভারটা না দিই, রুট ওভারটা না দিয়ে বাকি ফর্মুলা দিয়ে যদি অঙ্ক করি তাহলে আমরা যে রেজাল্ট পাবো সেটাকে বলা হয় ভ্যারিয়েন্স। কি বলেছি? যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর রুট ওভারটা না দিই তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে এগুলাই ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি বুঝতে পেরেছো। বুঝেছো কিনা তোমরা? কেউ একজন বলো হ্যাঁ বা না। জি স্যার। তারপর আমরা চলে যাব প্রপার্টিজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, 6টি বৈশিষ্ট্য, যদিও আরো বৈশিষ্ট্য আছে কিন্তু ইম্পর্টেন্ট 6টি বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো এখানে প্রথমটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ চান্স অফ অর্গানাইজেশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে অরিজিন, এটা ভুল লেখা আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ চান্স অফ অরিজিন হবে, অর্গানাইজেশন না। তো অরিজিন অর্থাৎ এটার যে মূল যে তথ্যগুলা থাকবে সেই তথ্যগুলা স্বাধীন হতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা স্বাধীনভাবে ফলাফল প্রদান করবে। যদি কোনো ডাটাগুলা এমন হয় যে তাদের ইনক্রিজ হচ্ছে, সেম অনুপাতে যদি ইনক্রিজ হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হয় না। তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জ হয় না এবং স্বাধীনভাবে এটার কোনো পরিবর্তন হয় না। আবার ঠিক সেম ভাবে যদি কোনো ডাটাগুলার আনুপাতিক হারে মানে একই অনুপাতে যদি হ্রাস পায় তাহলেও আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা দিয়ে অঙ্ক করি তাহলেও রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। এটি একটি বৈশিষ্ট্য। 2 নম্বর বলা হচ্ছে যে নট ইন্ডিপেন্ডেন্ট অফ চান্স অফ স্কেল। Standard deviation is not independent of chance of scale. The value of standard deviation is also affected if each of the observation in a series is multiplied or divided by the constant value. যদি আমরা কোনো তথ্য সারিতে যতগুলো তথ্য থাকবে সেই সারিগুলোতে তথ্যগুলোকে যদি আমরা গুণ করি অথবা ভাগ করি তাহলে কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করবে না। তখন এটা কি হবে? এর পরিবর্তনটা স্বাধীন থাকবে না, অর্থাৎ এর পরিবর্তনটা পরাধীন হয়ে যাবে, অর্থাৎ এটি যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন ঘটতে পারে। আগে যেমন বলেছি যে কোনো ডাটা যদি হ্রাস বা বৃদ্ধি পায় আনুপাতিক হারে তাহলে কোনো চেঞ্জ হয় না, কিন্তু যদি এটাকে আমরা গুণ করি অথবা ভাগ করি তখন এটার পরিবর্তন হয়ে যায়। এটি হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। থার্ড হচ্ছে ফিক্সড অ্যারে রিলেশনশিপ ফর এ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এখানে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে মানে আমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি সিমেট্রিক্যাল বলতে আমরা কি বুঝি? সিমেট্রিক্যাল বলতে আমরা বুঝি ভারসাম্য বা তোমার হচ্ছে ইকুয়াল। তো আমাদের যে রিলেশনশিপ হবে সেই রিলেশনটা মানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্য দিয়ে মাধ্যমে যখন কোনো ক্যালকুলেশন করব তখন সেই ক্যালকুলেশনটা তোমার
করার জন্য আমাদের যে ডিস্ট্রিবিউশন গুলা থাকবে, যে ডাটাগুলা থাকবে, সেই ডাটাগুলো অবশ্যই একই জাতীয় হতে হবে, ইকুয়াল হতে হবে, সিমেট্রিক্যাল হতে হবে। যখনই এটার ফিক্সড মানে এর যে ডাটাগুলা একই জাতীয় হবে, তখনই আমরা ভালো রেজাল্ট পাবো। এটি একটি বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে আমাদের মিনিমাম সাম অফ স্কোয়ারস, অর্থাৎ the sum of squares of deviation of items in the series from their arithmetic mean is minimum. তার মানে এটাকে অন্যভাবে যদি আমরা বলি, the sum of square of the deviation or items of any series from a value other than the arithmetic mean will always be greater than standard deviation. তার মানে কথাটা হচ্ছে এরকম যে এটার যে মিনিমাম সাম অফ স্কোয়ারস, যে আমরা যে গড় নির্ণয় করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাধ্যমে, সেটি সবসময় কি থাকবে? মিনিমাম থাকবে। কার থেকে মিনিমাম থাকবে? অবশ্যই এটা যে মিন নির্ণয় করি আমরা বা এভারেজ নির্ণয় করি, সেই এভারেজের থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফলাফলটা সবসময় কি হবে? ছোট হবে, কখনো বড় হবে না। এটি একটি বৈশিষ্ট্য। ক্লিয়ার বুঝেছি আশা করি। যে আমরা বলছি যে আমরা যে গড় যদি নির্ণয় করি এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করি, তাহলে গড়ের থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সবসময় ছোট হবে। 5 নাম্বার হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ n ন্যাচারাল নাম্বারস। যদি n সংখ্যা প্রাকৃতিক সংখ্যা দ্বারা বা ন্যাচারাল নাম্বার দ্বারা আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করি, এখানে n বলতে বোঝাচ্ছে অসংখ্য, কতগুলো সংখ্যা থাকবে তার কোনো নির্দিষ্ট নাই। যদি এরকম নির্দিষ্ট না থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করার জন্য আমরা এক্স্যাক্টলি কোনো রেজাল্ট পাবো না। তবে তার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এরকম, √n² - 1 divided by 12। আমি আবার বলছি, 5 নম্বরের জন্য আমাদের যে সূত্র ইউজ করতে হবে সেটা হচ্ছে √n² - 1 divided by 12। যদি n সংখ্যক রেজাল্ট হয়, তাহলে আমরা মানে ডাটা হয়, তাহলে আমরা তার ফলাফল নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে আমাদেরকে। আবার বলছি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল n² - 1 divided by 12। 6 নাম্বার হচ্ছে আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে বোঝায় যে যদি অনেকগুলা ডাটা থাকে, অর্থাৎ অনেকগুলা বলতে যে সাপোজ ধরে নাও দুইটি কোম্পানি ডাটা আছে, দুইটি ডাটা আছে, তিনটি ডাটা আছে, এরকম যদি অনেকগুলা আলাদা আলাদা ডাটা থাকে, সেগুলোর একত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করা যায়, সেটাকে বলা হচ্ছে কি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এগুলোর আলাদা আলাদা সূত্র আছে, আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তখন সূত্রগুলা দেখাবো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব এবং পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে মেরিট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সুবিধা সেগুলা। আগের এখানে কারো প্রশ্ন আছে কিনা একটু বলবা? প্রপার্টিজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি 3 নম্বরে চলে যাব। মেরিটস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে মেরিটস তো আমরা বুঝি যে সুবিধা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কি কি সুবিধা রয়েছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফার্স্ট সুবিধা হচ্ছে রিজিডলি ডিফাইন্ড, অর্থাৎ এটার একটা স্থায়ী সংজ্ঞা রয়েছে। আর তাহলে বলা হচ্ছে গুড মেজার্স অফ ডিসপারশন শুড বি properly and clearly defined so that it does not create any problem for the reader or analyzer to analyzing the data. তার মানে যারা আমাদের এই ডাটাগুলা পড়বে অথবা এই ডাটাগুলা নিয়ে যারা অ্যানালাইজ করবে, তাদের জন্য একটি ক্লিয়ার সংজ্ঞা রয়েছে, যেখানে যে সংজ্ঞা জানলে যে সংজ্ঞার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের ইজি টু ক্যালকুলেট, এটি নির্ণয় করা সহজ, খুবই সহজ যদি তুমি সূত্র মনে রাখতে পারো। মনে থাকবে আশা করি। তো বলছে another important properties of good measures of dispersion is that it should be easy to calculate, এটি সহজেই নির্ণয় করা সম্ভব। তারপরে 3 নাম্বার হচ্ছে আমাদের based on all observation, এটা বানান ভুল আছে, all observation হবে, সকল অবজারভেশন, অর্থাৎ
কোনো তথ্য সারিতে যতগুলা তথ্য থাকবে সবগুলা তথ্য নিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব, কোনো তথ্য বাদ যাবে না। যদি কোনো তথ্য বাদ যায় তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো ফলাফল দিবে না। আর যার কারণেই আমরা কিন্তু বলছি যে এটি নির্ণয় করা হয় সকল অবজারভেশন নিয়ে, সুতরাং এখানে কোনো ভুল রেজাল্ট পাওয়া যাবে না। আর যদি ভুল রেজাল্ট হয় সেটা হচ্ছে হয় কম্পিউটার ভুল করবে, কম্পিউটার তার ভুল করে না, ভুল করবে মানুষ, যে ইনপুট দিবে সে ভুল করবে, কিন্তু ফর্মুলা ইউজ করলে সেখানে কোনো ভুল হবে না। তারপর বলছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা সহজেই বোঝা যায় এটির মাধ্যমে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে সেই রেজাল্টটা দেখে খুব সহজেই বোঝা যায়, সকলেই বুঝতে পারে। তারপর হচ্ছে লিস্ট এফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, তার মানে নমুনা তোমার হচ্ছে হ্যাঁ নমুনা তারতম্য দ্বারা কম প্রভাবিত হয়। স্যাম্পলিং বলতে বোঝায়, স্যাম্পলিং তো আমরা বুঝি যে স্যাম্পল, তো আমরা বুঝি যে অনেকগুলো তথ্য সারির মধ্যে শুধুমাত্র দুই একটি দেখানো, সেটা হচ্ছে কি স্যাম্পল। তো সেই স্যাম্পলগুলা থেকে যে নমুনা বলে স্যাম্পলের বাংলা, তার মধ্যে কোনো তারতম্য হয় না, আর তারতম্য দ্বারা এটির কোনো প্রভাবিত হয় না, এটি একটি সুবিধা। তারপর আমাদের বলা হচ্ছে আনএফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, অতিরিক্ত কোনো ভ্যালু দ্বারা এটি প্রভাবিত হয় না। অর্থাৎ এখানে তোমার আমরা যেহেতু বলছি যে কোনো তথ্য সারিতে যতগুলো তথ্য থাকে, নেসেসারি যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করব, আননেসেসারি কোনো তথ্য আসলে সেগুলো আমরা বাদ দিব। সুতরাং ওই এক্সট্রিম যে ভ্যালুগুলো থাকবে সেটা দিয়ে সেগুলো আমাদের এখানে কোনোভাবে প্রভাবিত করবে না। সুইটেবল ফর ফার্দার ট্রিটমেন্ট, পরবর্তী গণনার উপযোগী, অর্থাৎ এই যে সুইটেবল ফর ফার্দার ট্রিটমেন্ট, এটার মানে হচ্ছে কি পরবর্তী যে আমরা গণনা করব বা পরবর্তীতে যে অঙ্কগুলা করব সেগুলার জন্য আমাদের পূর্বের যে তথ্যগুলা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে ক্যালকুলেশন করব সেগুলা নির্ণয় করা আমাদের জন্য সুবিধা হয়ে যায়। তাহলে এগুলো ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সুবিধা। এই প্রশ্নটি 2009 সালে এসেছে কিন্তু অন্য নামে, সেটা হচ্ছে কি নামে দেখো একটু খেয়াল করো। বলছে why standard deviation is the best measure of dispersion, কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমার হচ্ছে বিচ্যুতি পরিমাপের জন্য সবথেকে ভালো পদ্ধতি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সুতরাং এটি ভালো করে পড়তে হবে। এই একই প্রশ্ন আমরা দুইটা প্রশ্ন হিসাবে ব্যবহার করতে পারছি। আরেকবার বলছি প্রশ্নটি, why standard deviation is the best measure of dispersion, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন বিচ্যুতি পরিমাপের জন্য সবথেকে উত্তম পদ্ধতি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, সংক্ষেপে এটাকে বলা হয় সিভি, আবার বলো না কারিকুলাম ভিটা, ঠিক আছে? আমরা বলবো কি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন হচ্ছে কি, এটাও তোমার কার্ল পিয়ারসন আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যাবসলিউট মেজার্স অফ যে ভ্যারিয়েশন থাকে সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আর আমাদের হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন দ্বারাও আমরা রিস্ক পরিমাপ করে থাকি, ঠিক যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা আমরা রিস্ক পরিমাপ করে থাকি, ঠিক সেম ভাবে আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন দ্বারাও রিস্ক পরিমাপ করে থাকি। তবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফলাফলের থেকেও কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের ফলাফল বেশি সূক্ষ্ম এবং বেশি এফিশিয়েন্ট। কারণ আমরা যদি অনেক সময় দেখা যায় যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, তখন আমাদের সিবি বের করে আমরা যদি সিদ্ধান্তে আসতে চাই তাহলে সেখানে সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে আমরা কিন্তু ভালোভাবে রেজাল্টটা দিতে পারে এই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তো এই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আবিষ্কার করেছিল কে? কার্ল পিয়ারসন। ইনি সর্বপ্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবিষ্কার করেছেন, ইনি সর্বপ্রথম কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আবিষ্কার করেছেন। তো সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ইজ ডিভাইডিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই দ্য অ্যারিথমেটিক মিন।
এটার সংজ্ঞা যদি মনে থাকে সূত্র আমরা পারবো, সূত্র মনে থাকলে সংজ্ঞা আমরা পারবো। এরকম যে সিভি দেওয়া আছে, দেখো আমরা লিখেছি। তো এখানে সিভি হচ্ছে ইকুয়াল ফর্মুলা লিখেছি, তাই না? সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100। সিগমা দ্বারা আমরা বোঝাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর এক্স বার দ্বারা আমরা বোঝাই অ্যারিথমেটিক মিন বা এভারেজ। তাহলে আমরা দেখো এই কথাটি আমরা সংজ্ঞায় লিখব। এই কথাটি আমরা সংজ্ঞায় লিখছি যে যখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে অ্যারিথমেটিক মিন দ্বারা ভাগ করি তখন আমরা যে ফলাফল পাই তাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ইট ইজ এ রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, যেটা আমি অলরেডি বলেছি। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি? সংক্ষেপে কথা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, এবং এটির মাধ্যমে আমরা রিস্ক মেজার করি, ঝুঁকি পরিমাপ করি। তবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের থেকে আমাদের সিভির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপটা যদি করে থাকি তাহলে সেটা আরো বেশি সূক্ষ্ম হয় এবং ভালো হয়, অর্থাৎ এফিশিয়েন্ট হয়। আর অনেক সময় যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা কোনো সিদ্ধান্তে আসতে না পারি যে কোন প্রকল্পটি ভালো বা কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত, তাহলে সেক্ষেত্রে আমরা সিভির মাধ্যমে আমরা সূক্ষ্মভাবে সিদ্ধান্তে আসতে পারি। আর এটির সঙ্গে আমরা বলছি কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ডিভাইডিং দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই দ্য অ্যারিথমেটিক মিন। অর্থাৎ যখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে অ্যারিথমেটিক মিন দ্বারা ভাগ করব তখন আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে বলা হবে সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো? প্রশ্ন থাকলে বলো। না স্যার। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। আমাদের কয় মিনিট হয়েছে কেউ বলতে পারবা? ক্লাসটি কয় মিনিট হচ্ছে দেখা যায় কি এরকম? আসলে আমাদের ইসে জুমে দেখা যায় যে আমি কত মিনিট ক্লাস নিচ্ছি? না স্যার, জুমে দেখা যায় না, লাইভে দেখা যায়। লাইভে তো দেখা যায় কিন্তু জুমে দেখা যায় না। আচ্ছা, তাহলে অনুমান করেই আমরা ক্লাস নিতে থাকি। তাহলে পরবর্তী হচ্ছে আমাদের ইউজফুলনেস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইন বিজনেস। এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের যে উপকারিতা বা সুবিধা সেগুলো একটু আমরা দেখবো। এই প্রশ্নটি 2009 সালে এসেছে, 2016 সালে এসেছে। তো 2009 সালে যেটা এসেছে সেটা বলছে ইউজফুলনেস, ডিসকাস দ্য ইউজফুলনেস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইন বিজনেস। আর 16 সালে এসেছে হচ্ছে ফর হোয়াট পারপজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ কম্পেয়ার্ড। দেখেছো, প্রশ্ন বোঝারও ব্যাপার আছে। বলছে হোয়াট পারপজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ কম্পেয়ার্ড। তো একই প্রশ্ন, অর্থাৎ সুবিধা। যদি তোমার আসে যে মেরিট লেখো, অথবা যদি আসে যে তোমার আর কি সুবিধার ইংরেজি আর কি আছে? অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ, রাইট, যেটি মনে করতে যাচ্ছিলাম। অ্যাডভান্টেজ লিখতে বলে, তাহলে কিন্তু একই প্রশ্ন। তো এক নাম্বার হচ্ছে আমাদের বলছে টু ডিটারমাইন দ্য রিলায়েবিলিটি অফ অ্যান এভারেজ, অর্থাৎ গড়ের সাথে এটার নির্ভরযোগ্যতা রয়েছে, বা গড়ের সাথে এটা নির্ভরযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এটি খুবই ভালো। এর বলছে the measures of coefficient of variation help in determining the reliability of an average. 2 নাম্বার আমাদের বলছে to compare the variability of 2 or more series, অর্থাৎ 2 বা তার বেশি সিরিজের মধ্যে তুলনার ক্ষেত্রেও কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটি ব্যবহার করা যায়। আর এটার মাধ্যমে আমরা ইউনিফর্মিটি অর কনসিস্টেন্সি অফ 2 or more সিরিজ সেটাও আমরা জানতে পারি। যে ইউনিফর্মিটি বা কনসিস্টেন্সি বলতে বোঝাচ্ছি যে দুইটির মধ্যে কতটুকু ব্যবধান আছে, বা 2 বা ততোধিক প্রকল্পের মধ্যে কোনটি সবথেকে ভালো। এরকম প্রশ্ন হতে পারে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত, অথবা হতে পারে কোন প্রকল্পটি বর্জন করা উচিত। এরকম যে বা কোন প্রকল্পটির মধ্যে কনসিস্টেন্সি মানে মিলটা বেশি আছে, সেইগুলাও কিন্তু আমরা এখানে কি করতে পারি, একাধিক 2 বা তার বেশি প্রকল্পের মধ্যে বা সিরিজের মধ্যে এখানে
সিভি দ্বারা কম্পেয়ার করা যেতে পারে। আর এটা নির্ণয় করা সহজ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাধ্যমে কিন্তু একাধিক প্রকল্প নির্ণয় করা যায়, মিনিমাম তো তোমার কিন্তু সেটা ক্যালকুলেশন করা খুবই কঠিন, আর সিবি দ্বারা নির্ণয় করা খুবই সহজ। তবে আরেকটি কথা হচ্ছে যে সিবি নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করে আসতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি 3 নাম্বার, ফর ফ্যাসিলিটেটিং দ্য ইউজ অফ আদার স্ট্যাটিস্টিক্যাল মেজার্স। অর্থাৎ আমাদের বলছে অন্যান্য যে পরিসংখ্যানিক পরিমাপ থাকে সেখানে ব্যবহারের ক্ষেত্রেও আমাদের এই সিবি সহায়তা করে থাকে। অর্থাৎ অন্যান্য পরিসংখ্যানিক পরিমাপে ব্যবহারের জন্য আমাদের সিবি সহায়তা করে থাকে। অন্যান্য পরিসংখ্যানিক ব্যবহার যেমন কি বলেছি আমরা কোরিলেশন, রিগ্রেশন, তারপর হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এর আমাদের দেখবা যে আরো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, এই সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা কাজে লাগে এবং এটি সবগুলো চ্যাপ্টারের প্রয়োজন। কি কি বলেছে, অন্যান্য যে পরিসংখ্যানিক পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে কোরিলেশন, একটা হচ্ছে রিগ্রেশন, আর একটি বলেছে হাইপোথিসিস টেস্টিং। যদিও হাইপোথিসিস টেস্টিং তোমাদের এই সেমিস্টারে নাই, পরবর্তী সেমিস্টারে আছে। তো সেগুলা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সিবিটা ভালো সহায়তা করে থাকে। 4 নাম্বার আমাদের বলছে বেসিস স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ গুণগত মান নিয়ন্ত্রণের ভিত্তি স্থাপনেও কিন্তু সিবি সাহায্য করে থাকে। তার মানে বলছে দ্য মেজার্স অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দ্য বেসিস অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। যেমন অ্যানালাইসিসের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে সেগুলো যদি আমি গবেষণা করতে চাই, তারপর প্রতিষ্ঠানটাকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, ভালোভাবে ম্যানেজ করতে চাই, সেক্ষেত্রেও কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমাদেরকে সহায়তা করে থাকে। তারপর হচ্ছে হেল্পফুল ইন স্টপিং ডেভিয়েশন। হেল্পফুল ইন হ্যালো মেয়েরা? জি স্যার। ঠিক আছে, আমরা 30 মিনিটস ক্লাস নিয়েছি এবং আমাদের আর 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে মেবি। যাই হোক, শেষ হয়ে গেছে। হেল্পফুল ইন স্টপিং ডেভিয়েশন, অর্থাৎ বিচ্যুতি নিরসনে আমাদেরকে সাহায্য করে থাকে। আর একটি হোমওয়ার্ক দেখতে পাচ্ছ তোমরা, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মধ্যে পার্থক্য, সেটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। মনে হয় বই তো নাই তোমাদের, বই আছে কি? স্যার সবাই কিনে নি। হ্যাঁ ঠিক আছে, আমি ছবি তুলে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আজকে ছিল আমাদের এতটুকু আলোচনা। আশা করি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছো। কারোর কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো। নো স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে কষ্ট করে ক্লাস করার জন্য। আর আমার ডায়ালগ তো অ্যাজ ইউজুয়াল ডায়ালগ, অনলাইন ক্লাসের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং হাসি আনন্দ আর লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।